মাননীয় হরিপদবাবু, শ্রদ্ধেয় বাবু, ব্লকের টিচার্স অ্যান্ড মাই স্টুডেন্টস, আমাদের যে প্রোগ্রামটা চলছে এটা কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট, এটা পরিচালিত হয় কনজিউমার ডিসপিউট ফোরামের মাধ্যমে। যে ফোরাম প্রত্যেকটা জেলায় একটা করে আছে এবং স্টেটে তার হেডকোয়ার্টার। আমরা প্রত্যেকে দৈনন্দিন জীবনে কিছু না কিছু নয়, অপরিহার্য জিনিস সবসময় কেনাকাটা করি বাজার থেকে, নিত্য প্রয়োজনীয়, এবং এর বাইরেও আমরা আমাদের বাসস্থান ইত্যাদিও কেনাকাটা করি, যেমন ফ্ল্যাট বা বাড়ি ইত্যাদি। তো যাই হোক, ইনসিডেন্টালি আজকের এই প্রোগ্রামের সাথে আমার নিজের জীবনের একটা বাস্তব ঘটনা তুলে ধরার সুযোগ পেয়েছি। কারণ খুব রিসেন্টলি গত সপ্তাহে এই কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের মাধ্যমে আমি আমার একটা হারানো জিনিসকে ফিরে পেতে চলেছি। আমি এটা বললে বা শেয়ার করলে সবাই এই কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের উপকারিতা আমাদের জীবনে সেটা সহজেই বুঝতে পারবে। সেটা হলো, আমি 2014 সালে একটা গ্যারাজ, মানে গ্যারাজ বুক করার জন্য টাকা দিয়েছিলাম একজনকে, মানে গাড়ির গ্যারাজের মালিক সম্ভবত, তাকে আমি 2 লাখ টাকা দিয়েছিলাম কলকাতা থেকে। পরবর্তীকালে আমি দেখতে পাই সেই গাড়ির গ্যারাজের মালিক তিনি নন। তিনি আমার কাছে টাকা দিয়েছিলেন, চুক্তিপত্র হয়েছিল, 2014 সাল চলে গেছে, 15-16 চলে গেছে, 18 সালে গিয়ে আমি কনজিউমার ফোরামের কাগজ করলাম বারাসাতে। তখন রাজারহাটের জুরিসডিকশনটা বারাসাত ছিল। পরবর্তীকালে ওটা চলে আসে আমার রেসিডেন্স অনুযায়ী নিউ টাউনের সিটি সেন্টার পুরিয়া দোকানে। যাই হোক, আমি কনজিউমার ফোরামে প্রথমবার গিয়েছিলাম, কিন্তু আমি রেগুলার হাজিরা দিতে পারবো না বলে আমি লয়ার আপন করেছিলাম। কিন্তু সেই লয়ারও ইরেগুলার ছিলেন। পরবর্তীকালে আমার একটা লয়ার আপন করি, তিনিও ইরেগুলার। পরবর্তীকালে আমার একটা লয়ার আপন করি, এবং এইভাবে চলতে চলতে গত সপ্তাহে একটা অর্ডার হয়েছে। তিনি টাকা ফেরত দেবেন, দিতে বাধ্য হবেন বলেছেন, এবং অর্ডার দিয়ে দিয়েছেন কনজিউমার ফোরাম। আমি আশা করছি এবার হয়তো টাকা ফেরত পেতে পারি, যেহেতু অর্ডার হয়ে গেছে। যাই হোক, এইভাবে আমি আমার সমস্যা সমাধানের পথ পেয়েছি এই কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের মাধ্যমে। তাই সবাই এই ব্যাপারে অবশ্যই নিশ্চিত থাকবে বা থাকবেন যে আমরা যখন কোনো কিছু কেনাকাটা করবো বাজার থেকে, সেটা হারিয়ে গেলে বা ড্যামেজ হলে আমরা এই কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের মাধ্যমে তার প্রতিকার পেতে পারবো সহজেই, যেহেতু প্রত্যেক জেলায় তার একটা করে ফোরাম আছে, এবং সেই ফোরাম যদি আমাদের যথাযথ ব্যবস্থা ন্যায় বিচার দিতে না পারে, তাহলে আমরা স্টেট লেভেলে যেতে পারি, গেলে আমরা নিশ্চয়ই ন্যায় বিচার পাবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। প্রথমত একটা উদ্দেশ্য নিয়ে আমরা একটা পরিকল্পনা চালু করেছি। জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের প্রয়োজন আছে, যেগুলো আমরা অনেক তুচ্ছ মনে করি। এরকম কথা যে ছাত্র জীবন থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত এই লম্বা জীবনের মধ্যে এমন সব ঘটনা ঘটে যেখানে প্রতি পদক্ষেপে আইনি সমস্যায় আমাদের জর্জরিত হতে হয়। যেমন অনেকগুলো কথা, যেমন যখন বাজারে যাবে সেখানে ক্রেতার সতর্কীকরণের একটা নীতি আছে, বাই অ্যান্ড সেল কন্ট্রাক্ট। আমরা অনেকেই জানি না। আমার ছোট্ট ছেলেটাকে, যার বয়স এখনো প্রাপ্তবয়স্ক হয়নি, তাকে একটা জিনিস কিনতে পাঠালাম। সে যখন সে কিনতে গেল তখন সে বায়ার, আর যে বিক্রি করছে সে সেলার। এই বায়ার আর সেলারের মধ্যে একটা কন্ট্রাক্ট নয়, বাই অ্যান্ড সেলিং কন্ট্রাক্ট করা। কিন্তু অন্তত কন্ট্রাক্টে এন্ট্রি করার মতো ক্যাপাসিটি নেই, কিন্তু সে ম্যাচিওর হয়নি। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোনো আইনগত রাজ্য হবে না। আইনগত পদক্ষেপ আমরা কেউ ছেড়ে দিতে পারবো না। একটা ঘটনা হচ্ছে আমার ব্যক্তিগত জীবনে। বছর 30-এর আগে যখন মজিদ বাসকা তোমার
সেই খেলাটা দেখতে গিয়ে খেলা দেখে ফিরছি যখন, তখন মেট্রো রেলটা কেমন চালু করছে, গর্ত করছে যখন মেট্রো সিনেমা হলে যে উল্টো দিকে বিশাল গর্ত করে লম্বা আছে। আর কলকাতায় গেলে আমার একটা হবি ছিল এই কম দামের স্পোর্টস গেঞ্জিগুলো কেনা। অবাক হয়ে যাবে, এই 7 টাকা থেকে 10 টাকার মধ্যে গেঞ্জি পাওয়া যায়। তুম করা থাকে নিউ মার্কেটের ওখানে মার্কেট আছে, তুম করা থাকে অল ইন্ডিয়া মার্কেট করে হয়, ওখানে কেনা যায়। ওখানে একটা গেঞ্জি বসে ওখানে সেটা কিনতে যাবো, কত দাম? 40 টাকা। 40 টাকা গেঞ্জি দাদা শুনুন কত দেবে? আমি কত দেবে? 10 টাকা। হ্যাঁ বলে হাত থেকে কেটে দিই, দেখে দিল। তারপরে চলে গেলাম আবার ডাকি, বলে আরেকটু বাড়া, না ওই 10 টাকায় গেঞ্জিটা নিল। এইবার যখন গেঞ্জির ভিতরে বসে থাকে, এরকম পাকা কোনো টেবিল নেই, পুরো কেরোসিনের বাক্সগুলো, কাঠের বাক্সগুলো থাকে, তার উপরে পণ্যগুলো সাজানো, ফুটপাতে দেখা যায় সাজানো আছে। আর একমাত্র লোক ওই বিশাল বিশাল পাইপগুলো ওখানে বসে আছে, তার উপর বসে আছে, পাড় খাচ্ছে ওখানে। হঠাৎ করে তার যে আমাকে গেঞ্জিটা দিচ্ছে, গেঞ্জিটা ফেলে দিল, পড়ে গেল। আমি তো বুঝতে পারলাম যে ইন্টারেস্ট ফেললো। তারপরে একটা গেঞ্জি খুলে দিচ্ছে, খুলে দেখেন আমি শিওর ওই গেঞ্জিটা পাল্টে দিয়েছি, চোখে নেমেছে। অর্থাৎ অরিজিনাল গেঞ্জিটা যেটার সাথে আমার দলাদলি হলো, সেই গেঞ্জিটা না দিয়ে আরেকটা গেঞ্জি সে দিয়ে দিয়েছে। ও কিছুতে দেখা গেল না, ওটা দেখাও, আমাকে দেখাও। দিকে দেখি সব গাড়ির মোবিল আর তেল লাগানো সব একটা নোংরা গেঞ্জি। তার মানে কিভাবে ঠকছি আমরা? যদি আমি অ্যালার্ট না হতাম, তাহলে বাড়িতে এসে দেখতাম যে ওটা তেল মোবিল লাগানো একটা গেঞ্জি। এইরকম কিন্তু বিভিন্ন জায়গাতে হয়। আমার তখন এই জয়বাংলার সময় 71 সালে মাছের বাজারে সব মাছ বিক্রি করতে আসে। মাছ এত সস্তা মাছ চিন্তা করা যায় না। যেমন একটা 4 কেজি 4.5 কেজি ওজনের রুই, সেটা দাম হচ্ছে 10 টাকা। তো এখানে যারা পড়িয়ে ছিল তারা মাছগুলো কিনতো, কেনার সময় কি করতো, ওজন করছে যখন একটা 4 কিলো ওজনের মাছকে 1.5 কেজি বানাচ্ছিল। 1.5 কেজি মাছটা নিচে নিচে থেকে পা দিয়ে দিচ্ছে। আরেক সময় দেখবে দাড়িপাল্লাগুলো থাকে, নাইলন সুতোগুলো থাকে, নাইলনের দড়িগুলো থাকে, সেইগুলো দিয়ে দাড়িপাল্লা যাতে এইভাবে ঘোরানোর ব্যবস্থা, এইভাবে ঘোরানোর ব্যবস্থা। অর্থাৎ দোকানদার যে ওজন করে দিচ্ছে, সে বিভিন্নভাবে ও কাজেটা জানে। অনেক সময় পায়ের দিকে যায়। এখন দেখবে বাজারে সবগুলো কিন্তু কাটা অচল করা আছে, কিন্তু এখন কম্পিউটারাইজ ওয়ে মেশিন হয়েছে, যেটা কাজের দোকানদার ইউজ করে দেওয়া যায়। তো এইরকম নানা পদক্ষেপে যাতে তোমরা না থাকো, সেজন্য বিভিন্ন কোর্সগুলো আমরা চালু করেছিলাম এবং তোমাদের সুবিধার্থে এবং ফ্রি অফ কস্ট। যে আমরা আশা করেছিলাম যে তোমরা এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে অন্তত 10% আইনগুলো যদি থাকে, তাহলে এই কোর্সগুলোর মূল্যায়ন সার্থক হবে। তখন আমি জানবো ডক্টর আশিস দাসকে কিছু বলবেন। মঞ্চে উপস্থিত বাংলা গেট কলেজের অধ্যক্ষ ডক্টর মহন্ত, আমাদের সেকশনের অধ্যাপক ডক্টর সৃষ্টিধর বিশ্বাস এবং
সাথে তোমাদের এই ব্যাপারগুলো সচেতন থাকতে হবে। সচেতনতাটা আজকে সবচেয়ে বড় কথা। এখানে তার কত শিক্ষাগত যোগ্যতা আছে তাই দিয়ে কিন্তু সবসময় সচেতনতা পরিমাপ করা যায় না। সচেতনতা পরিমাপ করা যায় মানুষ কেউ থেকে শেখে, কেউ সব ব্যাপারে তার সচেতন হওয়ার একটা প্রচেষ্টা বা আকাঙ্ক্ষা থাকে। এখানে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছ, আমি নিশ্চিতভাবে বলবো যে তোমরা অন্যদের চাইতে এই বিষয়ে অনেক বেশি সচেতন হয়েছ। এবং আমি আরও তোমাদেরকে বলবো যে কনজিউমার অ্যাক্ট 2019 যেটা নেট ঘাটলে তুমি সম্পূর্ণটা আরও পাবে। আরও নতুন নতুন বিষয় যেখানে এখানে আলোচনার সুযোগ হয়নি সেই ব্যাপারে আমি পড়ে দেখেছি, পুরো একটা পড়েছি। হ্যাঁ, এই কদিন ধরে আমি একটা পড়েছি, পড়ে দেখলাম যে বিশাল ব্যাপার। আমরা প্রতিনিয়ত ঠকছি এবং গত গ্লোবালাইজেশনের যুগে, বিশ্বায়নের যুগে আমরা কেবলমাত্র ইন্ডিয়ার কাছে ঠকছি তা না, ইন্ডিয়ান মানে সেলার তার কাছে যে ঠকছি তা না, আমরা বিদেশ থেকেও জিনিস ক্রয় করতে গিয়ে বা বিদেশ থেকে বেনামি ফোনে থেকেও আমরা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছি। ফলে সেক্ষেত্রে কোথায় তোমাকে কমপ্লেন লজ করতে হবে, কীভাবে কমপ্লেন লজ করতে হবে, তার সমস্ত মানে নিয়ম কানুন সমস্ত কিছু সবিস্তারে লেখা আছে। এবং আমার মনে হয় এটা আজকের এই মানে জটিল দুনিয়ায়, কারণ এআই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা যেমন আমাদেরকে শিক্ষার ক্ষেত্রে অনেক অগ্রগতি প্রদান করেছে, সেরকম এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমাদের অনেক মানে দিক থেকে বিপদের সম্মুখীন করেছে। ফলে আমরা যাতে আমাদের অগ্রতার জন্য এই বিপদের সম্মুখীন না হই বা বিপদের শিকার না হই, তার জন্য আমি অনুরোধ করব তোমরা একবার সবাই নতুন যে কনজিউমার অ্যাক্ট 2019 সেটা একবার চোখ উঠিয়ে নেওয়া, চোখ উঠিয়ে নিলে তুমি দেখতে পাবে যে নতুন নতুন জিনিস দেওয়া আছে, অনেক নতুন নতুন জিনিস। কেবলমাত্র আমরা ক্রেতা হিসাবে ক্রেতা সুরক্ষা আইন বলে যেটা জানতাম, আর আমরা সবসময় কোর্ট কাছারি থেকে ভয় পাই যে কোর্টে যেতে হবে, আবার এফআইআর করতে হবে, আবার আমাকে এই এজলাসে উঠতে হবে। হ্যাঁ, আমি নিজে একবার এই এজলাসে উঠেছিলাম, উঠতে গিয়ে আমি সত্যিকারের কথা আমার হাত পাত কাঁপছে। প্রথম যখন আমি প্রিন্সিপাল হই, প্রিন্সিপাল হওয়ার সময় আমি চার্জ নিতে চাই। চার্জ নিতে গিয়ে আমাকে বলা হলো যে যিনি ডিআইসি ছিলেন তিনি বললেন যে 6 বছরের গ্যাস বই লেখা হয়, তার কাছে আমি চার্জ করে বোঝাবো আমি বিদেশ যাচ্ছি, বিদেশ থেকে এসে আপনাকে চার্জ বোঝাবো। এবার যখন গ্যাস বই লেখা হলো, আমাদের গভর্নমেন্টের রুল আছে যে কোনো প্রিন্সিপাল ক্যাশ ইন হ্যান্ড 10,000 টাকা বেশি রাখতে পারবে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে ক্যাশ ইন হ্যান্ড 60 লাখ রুপিস, কিন্তু আদৌ ক্যাশে ওই 60 লাখ রুপিস নাই। উনি তখন বলছেন যে উনি 10 লাখ টাকা চুরি করেছেন, উনি 10 লাখ টাকা চুরি করেছেন, উনি 15 লাখ টাকা চুরি করেছেন। আমি বললাম এভাবে তো হবে না, উনি 10 লাখ টাকা চুরি করেছেন, 15 লাখ টাকা চুরি করেছেন, পেপার স্পিক দ্য ট্রুথ। আপনাকে তো এইভাবে বলতে তো হবে না। আপনি তাদের নামে এফআইআর করেছেন কি? নিয়ম হচ্ছে যে আপনি যদি চোর সাব্যস্ত হিসাবে আমি বলতে পারি, সাসপেক্ট করতে পারি যে হ্যাঁ ইনি এত টাকা তহবিল করেছেন, তাহলে গভর্নমেন্ট রুল
আমি যে চুরির সাথে যুক্ত আছি সেটা মানে প্রমাণিত হবে, আমি ইচ্ছাকৃতভাবে ওই চুরির ভাগ দেওয়ার জন্য আমি এফআইআর লস করিনি। আমাকে সেরকমভাবে হাইকোর্টে উঠে যখন প্রথম বলা হলো যে আপনাকে চার্জ হ্যান্ডওভার করছে না কেন, আমি বললাম আমাকে জিরো ব্যালেন্সে চার্জ হ্যান্ডওভার করছে, আমাকে তো দেখেনি। তো বললো আপনার আগে কে ছিলেন তাকে কাজ আসতে বলুন। উনি উঠলেন, ওনাকে বললাম আপনার চার্জ হ্যান্ডওভার করতে কি অসুবিধা, উনি ওনার অসুবিধাগুলো বললেন। তখন বললেন যে আপনি কি তাদের নামে এফআইআর করেছেন? আপনি যখন বলছেন যে তাদের নামে কি এফআইআর করেছেন, বললো না আপনি এফআইআর করিনি। বললো ইউ আর দ্য গিল্টি, আপনি শুড বি প্রসিকিউটেড রাইট নাও, এখনই আপনাকে অ্যারেস্ট করা উচিত। আপনি এই সমস্ত তথ্যরূপে সমস্ত দায়ভার আপনার ঘাড়ে বর্তান। কেন আপনি তাদের এগেইনস্টে ইমিডিয়েট অ্যাকশন নেননি? ফলে এরও সময়কাল আছে। ফলে তোমরা এরপরে হয়তো শিক্ষকতার পদে যাবে, গিয়ে হয়তো বড় বড় পদে আসীন হবে, হেডমাস্টার বা হেডমিস্ট্রেস এরকম পদে যখন যাবে, তোমরা যদি এই নিয়মকানুনগুলো সম্পর্কে ওয়াকিবহাল না থাকো, তাহলে কিন্তু দেখবে তোমরাও আমরা যেভাবে ঠকেছি সেইভাবে কিন্তু তোমরাও ঠকবে এবং বিপদের সম্মুখীন হবে। তাই আজকে এই বিশ্বায়নের যুগে এবং সমাজের যুগে এটা খুব দরকার প্রত্যেকের এই জ্ঞান অর্জন করা। এবং আশা করি তোমরা সমস্ত কিছু না জানতে পারলেও আংশিক কিছু জানতে পেরেছ, তোমাদের মধ্যে আগ্রহের সৃষ্টি হয়েছে। এই আগ্রহটাকে কাজে লাগিয়ে গোটা অংশটা করে নেওয়ার চেষ্টা করবে। এই বলে আমি তোমাদের সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে তোমাদের আগামী জীবন সুস্থ হোক এবং আরও উন্নতির পথ দেখুক, এই বার্তা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে সর্বশেষ বক্তা ডক্টর রবীন্দ্রনাথ মাননীয় অধ্যক্ষ আবেদন বিয়ে করে এবং ওনার বক্তৃতার পরেই আমরা আজকে প্রশংসা পত্র বিতরণ করি। Fellow colleagues on the dais and off the dais, সবাইকে আমার love and appreciation for being a part of this economic course. আমি শুধু কিছুটা as a normal custom আমরা কিছুটা জিনিস মনে রাখতে হয়।
প্রথমে নাম আছে বিশ্বরূপ সেন। বিশ্বরূপ সেন মাননীয় অধ্যক্ষ ডক্টর ববি মাহাতো। এরপরে জয়িতা মুখার্জি। জয়িতা মুখার্জি ওকে প্রশংসা পত্র দেব ডক্টর আশিস কুমার দাস। এবার ডাকছি হীরক দেব। হীরক দেব ওকে প্রশংসা